ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমাদের কিন্তু সামনে রয়েছে আপার প্রাইমারি এক্সাম। তো আপার প্রাইমারি প্রস্তুতি যারা নিচ্ছ, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আমরা প্রত্যেকেই জানি যে আপার প্রাইমারি যারা এক্সাম দেবো তাদেরকে কিন্তু ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো ইন্ডিয়ান পলিটি পড়তে গেলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, যেটার নাম হচ্ছে উপরাষ্ট্রপতি, যেটাকে আমরা বলি কি ভাইস প্রেসিডেন্ট। যারা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদেরকেও কিন্তু এই জিনিসটাকে জেনে যেতে হবে। দেখো, তাহলে এই জিনিসটা যদি বা এই টপিকটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই, তাহলে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ইজিলি কিন্তু পরীক্ষাতে বা ইন্টারভিউ কিন্তু বলতে পারবো। ওকে, দেখো, প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ইংরেজিতে কি বলে? রাষ্ট্রপতিকে ইংরেজিতে বলা হয় ভাইস প্রেসিডেন্ট। প্রথম জিনিসটা আমরা জেনে নিলাম। এবার দেখো পদমর্যাদা। আরেকটা কথা বলি যে তোমাদের ইন্ডিয়ান পলিটি যারা পড়ো, যারা কিন্তু অন্যান্য এক্সাম দাও, তারা প্রত্যেকেই জানো যে লক্ষ্মীকান্ত বলে একটা রাইটার রয়েছেন। লক্ষ্মীকান্তের বই কিন্তু খুবই পপুলার। তার বইটার কিন্তু বাংলা ভার্সনটা, ঠিক আছে, তার বইটার বাংলা ভার্সন আমি নোটস আকারে রেডি করেছি, সেগুলো তোমাদেরকে পড়াবো। দেখো পদমর্যাদাটা কি, যে উপরাষ্ট্রপতির পদমর্যাদা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের দ্বিতীয়, তাহলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন উপরাষ্ট্রপতির সম্মানের দিক থেকে। তাহলে প্রথম হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। তাহলে ভারতের সম্মানীয় ব্যক্তিকে, ভারতের এক নম্বর বা প্রধান সম্মানীয় ব্যক্তি, মানে সর্বোচ্চ সাংবিধানিক পদ, যদি আমরা বলতে পারি যে ভারতের প্রথম সাংবিধানিক পদ কোনটি, সেটা হবে, আমরা প্রত্যেকে জানি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম সাংবিধানিক পদ। তাহলে সেকেন্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। আর একটা কথা মাথায় রাখবে পরীক্ষার জন্য, যে ভারতের যে উপরাষ্ট্রপতি পদ, যে উপরাষ্ট্রপতি পদের কি কাজ থাকবে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু ফলো করা হয়েছে কাকে? ফলো করা হয়েছে আমেরিকার উপরাষ্ট্রপতি পদ। বোঝা গেল? আমেরিকার উপরাষ্ট্রপতির পদ যেভাবে করা হয়েছে, ঠিক ওইভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদটাকে করা হয়েছে। এই জিনিসটাকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ইলেকশন, মানে উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন, তাকে আমরা কিভাবে ইলেক্টেড করব, ঠিক আছে, বা এই পদে কিভাবে তিনি অংশগ্রহণ করবেন, এই বিষয়টা আমাদেরকে এবার জানতে হবে। তাহলে প্রথমে জানবো কি নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচনটা হবে। দেখো, প্রথম জিনিসটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পরোক্ষ নির্বাচন। একটা হচ্ছে কি ডাইরেক্ট। ডাইরেক্ট মানে হচ্ছে কি একদম মানে সরাসরি যেটা নির্বাচন হয়। আর পরোক্ষ নির্বাচন মানে হচ্ছে ইনডাইরেক্ট। অর্থাৎ আমরা সাধারণ নাগরিক কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিতে পারি না। পারি কি? আমরা কি কখনো রাষ্ট্রপতিকে ভোট দিয়েছি? একদমই দিইনি। তাহলে এটা হবে কি? এটা হবে পরোক্ষ নির্বাচন। যেমন ধরো এমএলএ, এমএলএ এমএলএ যখন ভোট হবে আমরা কিন্তু ভোট দিই, বা যখন এমপি ভোট হবে আমরা কিন্তু ভোট দিই। কোনো একটা এমএলএ বা কোনো একটা এমপিকে কিন্তু আমরা ডাইরেক্টলি ভোট দিতে পারি। কিন্তু যখন কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি কোনোভাবে ভোট দিতে পারবো না। তাহলে এই ভোটটাকে কি বলবো? এই ভোটটাকে আমরা বলবো পরোক্ষ নির্বাচন বা ইনডাইরেক্ট ইলেকশন। মনে থাকবে? দেখো, বলছে রাষ্ট্রপতি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন না। বোঝা গেল? তাহলে রাষ্ট্রপতি কিন্তু সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয় না, তাকে পরোক্ষভাবে একটি ইলেকট্রাল কলেজ দ্বারা নির্বাচিত করা হয়। এই জায়গাটাকে বুঝতে হবে। ইলেকট্রাল কলেজ বলতে বোঝাচ্ছে কিছু এমএলএ এমপি এদের কিছু একটা সংগঠন, এমএলএ এমপিদের সংগঠন মিলে ভোট দেওয়া হয়, এটাকে বলছি ইলেকট্রাল কলেজ। ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রাল কলেজ কিভাবে গঠিত হবে? এই যে ইলেকট্রাল কলেজের কথা আমরা জানলাম, এই ইলেকট্রাল কলেজ তাহলে কিভাবে গঠিত হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখো, ইলেকট্রাল কলেজের গঠন, ইলেকট্রাল কলেজের মধ্যে কারা থাকবেন, অর্থাৎ কারা উপরাষ্ট্রপতিকে ভোট দিতে পারবে। নাম্বার ওয়ান হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। কি বললাম? লোকসভা এবং রাজ্যসভার এই সদস্যরা উপরাষ্ট্রপতিকে ভোট দিতে পারবে। ভালো করে জিনিসটা বোঝো। তাহলে উপরাষ্ট্রপতিকে কারা ভোট দিতে পারবে? লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য আছে। আমরা প্রত্যেকেই জানি লোকসভা এবং রাজ্যসভায়
দুই ধরনের সদস্য হয়, একটা হচ্ছে নির্বাচিত সদস্য আর একটা হচ্ছে মনোনীত সদস্য। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতিকে কারা ভোট দিতে পারবে? যারা নির্বাচিত সদস্য তারাও ভোট দিতে পারবে, আর যারা মনোনীত মানে নমিনেটেড, এই নমিনেটেড সদস্য কার দ্বারা নমিনেট হয়? আমরা জানি রাষ্ট্রপতি দ্বারা নমিনেট হয়, এগুলো আমরা পরের ক্লাসে জানবো। তাহলে উপরাষ্ট্রপতিকে ভোট দিচ্ছে কারা? ইলেক্টেড যারা মেম্বার রয়েছেন, সেটা হতে পারে রাজ্যসভা, হতে পারে বা হতে পারে লোকসভা। আর একটা হতে পারে কি, নমিনেটেড মেম্বার রয়েছেন, যারা লোকসভা বা রাজ্যসভাতে যারা নমিনেটেড মেম্বার রয়েছেন তারা ভোট দিতে পারবে। ইজ ইট ক্লিয়ার? এবার এখানে একটা বিশেষ ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। কি ইনফরমেশন? দেখো, বলছে রাজ্যসভায় বর্তমানে মনোনীত সদস্য আছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। কি বললাম? তাহলে ভারতের যে রাজ্যসভা, ভালো করে দেখবে, রাজ্যসভাতে কতজনকে মনোনীত করা হয়? এখন বর্তমানে ভারতবর্ষের রাজ্যসভাতে 12 জনকে নমিনেট করা হয়। কতজনকে? 12 জনকে। কোথায়? রাজ্যসভাতে। কে নমিনেট করে? সেটা নমিনেট করে রাষ্ট্রপতি। কিন্তু লোকসভায় বর্তমানে কোনো মনোনীত সদস্য নেই। লোকসভাতে কিন্তু কোনো রকম নমিনেটেড মেম্বার নেই। আগে কিন্তু দুজন ছিল। আগে কতজন ছিল? দুজন ছিল। কারা? অ্যাংলো ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ান কিন্তু ইংরেজ মানে ভারতের বাইরে থাকে, অর্থাৎ ইংরেজি ভাষাভাষী। অ্যাংলো ইন্ডিয়ান মানে বংশগতভাবে তারা ইন্ডিয়ান, কিন্তু ইন্ডিয়াতে থাকে না। এই সমস্ত দুজন তারা কিন্তু ভারতের লোকসভাতে সদস্য হতে পারত। কতজন? দুজন। কিন্তু 104তম সংশোধনী, ভালো করে মাথায় রাখবে, 104তম সংশোধনী আইনের মাধ্যমে, যেটা হয়েছিল 2019 সালে, 2019-এর মাধ্যমে এই সংশোধনটি করা হয়। এবং 2020 সালে এই যে দুজন নমিনেটেড মেম্বার ছিল লোকসভাতে, তাদেরকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। এখন বর্তমানে লোকসভাতে কোনো রকম নমিনেটেড মেম্বার নেই। ভালো করে মাথায় রাখো, এখন লোকসভাতে কোনো রকম নমিনেটেড মেম্বার নেই, কিন্তু রাজ্যসভাতে দুজন আছে। তাহলে এবার আমার প্রশ্ন হলো, তাহলে এই যে উপরাষ্ট্রপতিকে কারা ভোট দেবে? উপরাষ্ট্রপতিকে ভোট দেবে লোকসভার নির্বাচিত মেম্বার, লোকসভার নির্বাচিত মেম্বার, রাজ্যসভার নির্বাচিত মেম্বার এবং রাজ্যসভার মনোনীত মেম্বার। আবারও বলছি, জিনিসটা একটু বুঝে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসলে গুলিয়ে ফেলবে না। তাহলে এখন বর্তমানে উপরাষ্ট্রপতিকে কারা ভোট দেবে? উপরাষ্ট্রপতিকে ভোট দেবে লোকসভার নির্বাচিত মেম্বার, কারণ লোকসভায় তো মনোনীত নেই, আর রাজ্যসভার নির্বাচিত মেম্বার আর রাজ্যসভার মনোনীত মেম্বার। বোঝা গেল? এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। দেখো, বলছে রাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি কি একটু দেখে নাও। বলছে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের নির্বাচিত এবং মনোনীত সদস্যরা ভোট দেয়। বোঝা গেল? পার্লামেন্ট বলতে কাদেরকে বোঝায়? পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, একটাকে বলছে আপার হাউস, ঠিক আছে, একটাকে বলছে কি আপার হাউস বলা হয়, মানে উচ্চ কক্ষ বলা হয়, আর একটাকে কি বলা হয়? লোয়ার হাউস। মনে থাকবে? তাহলে পার্লামেন্টের দুটো হাউস রয়েছে, একটাকে বলা হয় আপার হাউস আর একটাকে বলছে লোয়ার হাউস। আপার হাউসকে বলছে রাজ্যসভা আর লোয়ার হাউসকে কি বলছে? লোকসভা। মনে থাকে যেন, ইম্পর্টেন্ট। আপার হাউসকে বলছে রাজ্যসভা আর লোয়ার হাউসকে বলছে লোকসভা। তাহলে রাজ্যসভা এবং লোকসভাতে যারা নির্বাচিত সদস্য রয়েছে, মানে এমপিরা রয়েছেন, তারা কিন্তু উপরাষ্ট্রপতিকে ভোট দিতে পারেন। এবং তার সঙ্গে যারা রাজ্যসভার মনোনীত সদস্য, তারা ভোট দিতে পারবেন। আগে লোকসভার পারতো, এখন লোকসভায় তো নেই। আবার কি বলছে? রাজ্য বিধানসভার সদস্যরা অংশ নেন না। এক্ষেত্রে কি বলছে? রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভা বলতে কি বোঝাচ্ছে? এই যে ধরো পশ্চিমবঙ্গের যারা বিধানসভা মানে এমএলএ ভোট দিতে পারবে না। উপরাষ্ট্রপতিকে এমএলএরা ভোট দিতে পারবে না। খুব ভালো করে মনে রাখবে, শুধুমাত্র পার্লামেন্টের পারবে। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কি হচ্ছে? শুধু নির্বাচিত সাংসদ এবং নির্বাচিত বিধায়করা ভোট দিতে পারবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু মনোনীতরা ভোট দিতে পারবে না। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে মনোনীতরা ভোট দিতে পারে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে মনোনীতরা ভোট দিতে পারবে না। শুধুমাত্র নির্বাচিত এমএলএ এবং এমপি এরা ভোট দিতে পারবে কাকে? রাষ্ট্রপতিকে।
মনোনীত সদস্যরা কোনোভাবে ভোট দিতে পারবে না, এটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই বিষয়ে ডক্টর বি.আর. আম্বেদকর একটা কথা বলেছেন। কি কথা বলছে? রাষ্ট্রপতি পুরো দেশ রাজ্যের প্রশাসনিক ক্ষমতা চালান, তাই রাজ্য বিধানসভা সংসদের অংশগ্রহণ প্রয়োজন। যেহেতু রাষ্ট্রপতি গোটা দেশের শাসন কার্য চালান, গোটা দেশের ভারসাম্য বজায় রাখেন, সেই জন্য রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে এমএলএ এবং এমপি দুজনের। কিন্তু উপরাষ্ট্রপতি তিনি তো শুধু রাজ্যসভা চালান, তাই না? তিনি তো গোটা দেশ চালান না, তিনি শুধুমাত্র রাজ্যসভা চালান। সেই জন্য তাকে ভোট দেবে শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা, বিধানসভার সদস্যরা কিন্তু ভোট দিতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভোটদানের পদ্ধতি, অর্থাৎ উপরাষ্ট্রপতিকে আমরা কিভাবে ভোট দেব, তাই কি না? দেখো, নির্বাচন হয় অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। জাস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা মনে রেখো নামটা, তাহলেই হবে। এটা জানতে গেলে অনেক ডিটেলসে জানতে হবে, আমি পরের ক্লাসে এগুলো জানাবো। তারপর আরেকটা হচ্ছে কি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, খুব ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে ভোট হয়? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর পুরো ভোটদান পদ্ধতিটা কি হবে? সিক্রেট ব্যালট পেপার। এই তিনটে পয়েন্ট শুধু মনে রেখো। তাহলে উপরাষ্ট্রপতির ভোটদানের পদ্ধতি কি হবে? একটা হচ্ছে কি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, যেটাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। 2 নম্বর হচ্ছে কি এসটিভি, যেটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর 3 নম্বর হচ্ছে কি গোপন ব্যালট, যেটাকে বলা হয় সিক্রেট ব্যালট। এই তিনটে পয়েন্ট কিন্তু ভোটদানের জন্য মাথায় রাখতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে নির্বাচন সংক্রান্ত বিরোধ। ধরো দেখা গেল উপরাষ্ট্রপতি ধরো আমরা নিয়োগ করব, তাই তো? উপরাষ্ট্রপতির ভোট হয়েছে। আমরা জানি যে কোনো জিনিস হতে গেলে তো একটা সমস্যা হয়, যে কোনো জিনিস। এই যে এখন তোমাদের এসএসসি নিয়োগ হচ্ছে, প্রাইমারি নিয়োগ হচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলো সমাধান করছে কে? আমরা জানি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। ঠিক তেমনি যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো রকম বিতর্ক দেখা যায়, কোনো রকম সমস্যা দেখা যায়, সেই সমস্যার নিষ্পত্তি কে করবে? সুপ্রিম কোর্টের বিচারপতি। বোঝা গেল? যদি উপরাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান করবে কে? সুপ্রিম কোর্ট। এবং আদালত যে রায়টা দেবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটাই কিন্তু চূড়ান্ত রায় এবং সেটা বাধ্যতামূলক রায় হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে আর কোনো রকম মতবিরোধ করা যাবে না। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা দরকার, শপথ বাক্য কে পাঠ করাবে এবং কি কি শর্তাবলী প্রয়োজন, এগুলো আমাদেরকে এবার জানতে হবে। দেখে নাও, প্রথমে চলে আসি যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন। বলছে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে। প্রথম কথা হচ্ছে তোমাকে ভারতের নাগরিক হতে হবে, অর্থাৎ তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 2 নম্বর বলছে তোমার বয়স মিনিমাম 35 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু বলা হয়নি। মিনিমাম 35 বছর হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু বলা হয়নি। ম্যাক্সিমাম বয়স যা খুশি হতে পারে, কিন্তু মিনিমাম বয়স হতে হবে 35 বছর। এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কিন্তু রাজ্যসভার সদস্য হওয়া চলবে না। ভালো করে বোঝো, উপরাষ্ট্রপতি হতে গেলে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কিন্তু সদস্য হওয়া চলবে না, সদস্য হওয়া যাবে না, কোনো এমপি হওয়া যাবে না, কিন্তু তার যোগ্যতা থাকতে হবে। আবার কি বলছে দেখো, ইউনিয়ন সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা কোনো স্থানীয় সংস্থা বা কোনো জনকর্তৃপক্ষের লাভজনক পদে থাকা যাবে না। দেখা গেল আমি ধরো একটা কোনো চাকরি করি,
কোনো একটা ভালো জব করি, আমি কিন্তু উপরাষ্ট্রপতি হতে পারবো না। তাহলে আমাকে উপরাষ্ট্রপতি হতে গেলে আমাকে সেই চাকরি থেকে কিন্তু রিজাইন দিতে হবে। বোঝা গেল? তাহলে কোনো অফিস অফ প্রফিট পদে থাকা যাবে না। অর্থাৎ কোনো এমপি, এমএলএ এরা কিন্তু উপরাষ্ট্রপতি হতে পারবে না। যদি উপরাষ্ট্রপতি হতে চায় তাহলে তাকে কিন্তু আগের যে পদ ছিল সেই পদে তাকে রিজাইন দিতে হবে। এটা ইম্পর্টেন্ট। চলে আসি। এবার আমি ধরো উপরাষ্ট্রপতি হতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? নমিনেশন জমা দিতে হবে। ঠিক কি না? নমিনেশন কার কাছে জমা দেব? অবশ্যই আমি রাষ্ট্রপতির কাছে নমিনেশন জমা দেব। এবার দেখো, যখন আমি নমিনেশন জমা দেব তখন কি হবে? যখন ধরো আমি নমিনেশন জমা দিলাম, তখন আমার নমিনেশন ফাইলকে মিনিমাম 20 জন কি করবে? প্রস্তাব দেবে। যে অর্থাৎ 20টা এমপি, 20 জন এমপি সেটাকে কি করবে? প্রস্তাব দেবে যে না, এই রাম এই উপরাষ্ট্রপতি হতে পারে। কি বললাম? 20 জন ব্যক্তি প্রস্তাব দেবে, যে 20 জন এমপি বলবে যে রামকে উপরাষ্ট্রপতি করা হোক। বোঝা গেল? 20 জন। আর 20 জন, আরো 20 জন কি করবে? যে সেটাকে সাপোর্ট করতে হবে। আমরা বলি না যে কোনো একটা প্রস্তাব তুললাম যে এটা করা হোক, আর একজন উঠে পড়ায় আমি তার প্রস্তাবকে সমর্থন করলাম, এই কথাটা বলে। ঠিক না? তাহলে আরো 20 জনকে সমর্থন করতে হবে, তবেই কিন্তু তোমার নমিনেশন ফাইলটাকে গ্র্যান্ড করা হবে। ভালো করে বোঝো, তুমি নমিনেশন দিলেই হবে না। তাহলে যে কেউ তো নমিনেশন ফাইল জমা করে দিত উপরাষ্ট্রপতি হওয়ার জন্য, কিন্তু হবে না। কেন হবে না? কারণ তুমি নমিনেশন ফাইল দিতে গেলে মিনিমাম 20 জন এমপি তোমাকে সাপোর্ট করতে হবে, আর 20 জন এমপির প্রস্তাব লাগবে যে তোমাকে উপরাষ্ট্রপতি পদের টিকিট দেওয়া হোক। ইজ ইট ক্লিয়ার? এবং তোমাকে, অর্থাৎ যে প্রার্থী হবে তাকে 15,000 টাকা আরবিআই এর রিজার্ভ ব্যাংকে তাকে ডিপোজিট করতে হবে, সিকিউরিটি ডিপোজিট। কেন? যাতে মানে তুমি সিরিয়াসলি যে 15,000 টাকা জমা দিচ্ছ, তার মানে যে তুমি এই পদটাকে ভালোভাবে সিরিয়াসলি নিতে চাচ্ছ, সেই জন্য 15,000 টাকা আমানত স্বরূপ জমা দিতে হবে। তারপর তুমি যদি ইলেকশনে জিতে যাও, তুমি উপরাষ্ট্রপতি হয়ে যাও, তুমি আরবিআই থেকে সেই টাকাটা ফেরতযোগ্য। চলো, এবার দেখা গেল তুমি উপরাষ্ট্রপতি হয়ে গেলে। ঠিক আছে, তুমি উপরাষ্ট্রপতি হয়ে গেলে, হওয়ার পরে তোমাকে শপথ বাক্য কে পাঠ করাবে? তোমাকে শপথ বাক্য পাঠ করাবে কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি। বোঝা গেল? যে যিনি উপরাষ্ট্রপতি হবেন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, বা রাষ্ট্রপতির আদেশে, বা রাষ্ট্রপতি যাকে নির্বাচন করবেন যে তুমি একেও শপথ বাক্য পাঠ করান, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবং শপথ বাক্য পাঠ করার সময় দুটি প্রতিশ্রুতি দিতে হবে। এক হচ্ছে কি? ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠা ও আনুগত্য প্রদর্শন করতে, এবং তার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? চলো, এবার কন্ডিশন অফ অফিস, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে আমি তো উপরাষ্ট্রপতি হয়ে গেলাম, শপথ বাক্য পাঠ করে ফেললাম। এবার আমার জন্য কি কি শর্ত আছে দেখে নাও। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতির জন্য দুটি শর্ত আছে। কি কি দেখে নাও। বলছে সংসদের কোনো সদস্য হওয়া যাবে না। সংসদ বলতে কি বোঝায়? পার্লামেন্ট। সংসদ বলতে বোঝায় কি? পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে কি বোঝায়? হতে পারে সেটা রাজ্যসভা বা হতে পারে লোকসভা। রাজ্যসভা বা লোকসভার কোনো রকম এমপি হওয়া যাবে না। প্রথম কথা, যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি লোকসভা বা রাজ্যসভার কোনো সদস্য হওয়া যাবে না। রাজ্যর বিধানসভার সদস্য হওয়া যাবে না। অর্থাৎ কি? পার্লামেন্টেরও তো হওয়া যাবে না, এছাড়াও আমাদের যে রাজ্যের যে বিধানসভা, অর্থাৎ কোনো এমএলএ হওয়াও যাবে না। ঠিক আছে, এমএলএ হওয়া যাবে না। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে সেই পদে যোগদানের দিন থেকে আগের আসন শূন্য বলে গণ্য হবে। জিনিসটা কি বললাম? ধরো আমি কি আছি? আমি আছি একজন এমএলএ। আমি একজন এমএলএ আছি। আমি কি করলাম? উপরাষ্ট্রপতির জন্য আবেদন করলাম। আমি উপরাষ্ট্রপতি যেদিন হয়ে গেলাম, আমি শপথ বাক্য পাঠ করলাম, আর আগে যে আমার এমএলএ পদটা ছিল, এমএলএ পদটা সঙ্গে সঙ্গে কি হবে? ডিসমিস হয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ নির্বাচিত হলে সেই পদে যোগদানের দিন থেকে আগের আসনটা শূন্য হয়ে যাবে। বা তুমি ধরো একজন আইএএস অফিসার, তুমি একজন আইএএস অফিসার, তুমি উপরাষ্ট্রপতি হয়ে গেলে, তুমি আইএএস অফিস পদটাকে তোমাকে রিজাইন দিতে হবে। অর্থাৎ কোনো লাভজনক পদে থাকা যাবে না। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে।
এবার দেখে নিব উপরাষ্ট্রপতি পদের মেয়াদ এবং তার শূন্যতা, কিভাবে শূন্যতা বা ভ্যাকান্সি হয়। ঠিক আছে, চলো মেয়াদ দেখে নিই। বলছে উপরাষ্ট্রপতি পদের মেয়াদ হচ্ছে 5 বছর এবং পদ গ্রহণের দিন থেকে গণনা করা হবে। অর্থাৎ আজকে যখন আমি শপথ গ্রহণ করলাম, আমি শপথ গ্রহণ করলাম মানে কি, আমি আজ থেকে আমার দায়িত্ব পালন করলাম। আজ থেকে আমার মানে 5 বছর আমি কিন্তু এই মানে ক্ষমতায় থাকতে পারবো। তিনি যে কোনো সময় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে রিজাইন করতে পারেন। আমি ধরো উপরাষ্ট্রপতি রয়েছি, আমি যদি আজকে ধরো আমি উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলাম, দেখা গেল 1 মাস পরে আমি আর থাকতে চাই না, আমি এই পদ থেকে রিজাইন দিতে চাই, আমি কি করব, আমি রেজিগনেশন লেটারটা রাষ্ট্রপতির কাছে জমা দেব। এছাড়াও কি হবে, মেয়াদ শেষ হওয়ার আগে তাকে অপসারণ করা যাবে। দেখা গেল উপরাষ্ট্রপতি রয়েছেন, উপরাষ্ট্রপতি কোনো ঠিকঠাক যোগ্যতা নেই, ঠিকঠাক কাজ করতে পারছে না, কোনোভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, তাকে চাইলে কি করা যায়, অপসারণ করা সম্ভব হয়। ইমপিচমেন্ট করার দরকার নেই। রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে ইমপিচমেন্ট করতে হয়, কিন্তু উপরাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য কোনো রকম ইমপিচমেন্ট প্রক্রিয়ার দরকার নেই। ইমপিচমেন্ট প্রক্রিয়া কি, আমরা সেটা কিন্তু রাষ্ট্রপতি যখন পড়বো তখন জানবো। দেখো এবার কি বলছে, ধরো আমি উপরাষ্ট্রপতি হয়ে আছি, আমার 5 বছর পূর্ণ হয়ে গেল, আমি কি আবার উপরাষ্ট্রপতি হতে পারবো? হ্যাঁ, আমি আবার উপরাষ্ট্রপতি হতে পারবো যদি আমাকে সবাই নির্বাচিত করেন। বুঝতে পেরেছো? অর্থাৎ তিনি চাইলে আবার প্রার্থী হতে পারেন, সেটা কতবার, একাধিকবার, 2বার 3বার 4বার 5বার, যত খুশিবার কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন। অর্থাৎ অসীম সংখ্যক মেয়াদে কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন। মেয়াদ উত্তীর্ণের পর ধারাবাহিকতা, ধরো আমি উপরাষ্ট্রপতি রয়েছি, উপরাষ্ট্রপতি পদের আমার 5 বছর পূর্ণ হয়ে গেল, তাহলে আমি কি আর সেই পদে থাকতে পারবো? হ্যাঁ, আমি সেই পদে থাকতে পারবো যতদিন না ভোট হচ্ছে। আবার নতুন করে যতদিন না উপরাষ্ট্রপতি হচ্ছে ততদিন কিন্তু আমি সেই পদে থাকতে পারবো। এইটাকে বলা হয় কি, হোল্ড ওভার বলা হয়। কি বলা হয়? হোল্ড ওভার। অর্থাৎ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে সে কিন্তু থাকতে পারবে। বোঝা গেল? সেই জন্য কি করা হয়, উপরাষ্ট্রপতির কোনো ধরো পদ মানে শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। মানে উপরাষ্ট্রপতি পদ শেষ হওয়ার আগেই নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। এবার চলে আসি আমরা অপসারণ। কোনো উপরাষ্ট্রপতিকে যদি আমরা 5 বছরের আগে যদি রিমুভ করতে চাই, আমরা কিভাবে রিমুভ করব? উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে ইমপিচমেন্টের কোনো রকম প্রয়োজন হয় না। ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কোনো রকম ইমপিচমেন্টের প্রয়োজন হয় না। অপসারণ করার জন্য শুধুমাত্র সংসদ অর্থাৎ পার্লামেন্টের প্রস্তাবের মাধ্যমে কিন্তু সম্ভব। অর্থাৎ পার্লামেন্ট যদি মনে করে উপরাষ্ট্রপতিকে আমরা রাখবো না, সেটা কিন্তু সম্ভব সম্ভব এবার আমরা দেখবো আমরা কিভাবে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করব। দেখো, উপরাষ্ট্রপতিকে আমরা তার পদ থেকে অপসারণ করতে গেলে কি করব, রাজ্যসভাতে সেই প্রস্তাবটা তুলব। কোথায়? রাজ্যসভাতে, কখনো লোকসভাতে হবে না। কি বললাম? রাজ্যসভার এমপিরা, যদি রাজ্যসভার এমপিরা মনে করে যে আমরা একে আর উপরাষ্ট্রপতি রাখবো না, করতে পারে, কিন্তু লোকসভার কোনো এমপিরা বলতে পারবে না যে আমি একে উপরাষ্ট্রপতি পদে রাখবো না। কারণ এই ক্ষমতাটা শুধুমাত্র রাজ্যসভার সদস্যদের মধ্যে রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে যদি আমরা রাখতে না চাই, সেটা শুধুমাত্র রাজ্যসভার সদস্যরাই করতে পারে। রাজ্যসভাতে লাগবে কি, ইফেক্টিভ মেজরিটি। কি বললাম? রাজ্যসভাতে লাগবে ইফেক্টিভ মেজরিটি, আর লোকসভাতে লাগবে কি, সিম্পল মেজরিটি। এটা একটা জিনিসটা বোঝার আছে। ঠিক আছে, এগুলো অনেক একটা ডিটেলস বিষয়, তোমরা চাইলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইফেক্টিভ মেজরিটি বলতে কি বোঝায়, ধরে নিলাম আমাদের যেটা রাজ্যসভা রয়েছে, সেই রাজ্যসভায় টোটাল সদস্য রয়েছে 250 জন। কজন আছে? টোটাল সদস্য রয়েছে রাজ্যসভাতে 250 জন। এই 250 জনের মধ্যে 230 জন ধরো শপথ গ্রহণ করেছে, আর বাকি 20 জনের ধরো এখনো ভোট হয়নি বা সেই জায়গাটা ফাঁকা আছে। আবার দেখা গেল 250 জনেরই কিন্তু শপথ গ্রহণ হয়ে গেছে। বোঝা গেল? টোটাল যতজন মানে শপথ গ্রহণ করবে রাজ্যসভাতে, তাকে আমরা কি করব, বিভক্ত 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলাম, বা দেখ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, 125 জন। তার সঙ্গে কি করতে হবে,
যোগ করতে হবে। অর্থাৎ মিনিমাম যদি 126 জন আমাকে ভোট দেয়, তাহলে আমি কিন্তু এটাকে পাস করতে পারবো। অর্থাৎ সেই ব্যক্তি আর কিন্তু থাকবে না। এবার কি বলছে, লোকসভাতে সিম্পল মেজরিটি। লোকসভায় সিম্পল মেজরিটি মানে কি, এই জায়গাটাকে বুঝতে হবে। দেখা গেল লোকসভাতে টোটাল কত লোক রয়েছে, টোটাল লোক রয়েছে 500 জন, ঠিক আছে। এবার এই 500 জনকে আমরা কি করব, টোটাল 2 দিয়ে ভাগ করব, তার সঙ্গে 1 যোগ করব, যতজন হবে ততজন যদি ভোট দেয় তাহলে তাকে কিন্তু বিতাড়িত করা যাবে। এগুলোকে বলছে রাজ্যসভা এবং লোকসভার সিম্পল মেজরিটি আর ইফেক্টিভ মেজরিটি। এত ডিটেলস তোমাদের জানার দরকার নেই, জাস্ট যে পয়েন্টগুলো বলছি সেগুলো মনে রাখো। তাহলে অপসারণ করতে গেলে কি প্রয়োজন, প্রথম কথা হচ্ছে উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে তার প্রস্তাব তোলা হবে রাজ্যসভায়, কখনো লোকসভায় হবে না। এবং রাজ্যসভায় সিম্পল ইফেক্টিভ মেজরিটি থাকবে আর লোকসভায় সিম্পল মেজরিটি থাকবে। এই পয়েন্টটা একটু ভালো করে মনে রেখো। আবার দেখো, কোনো উপরাষ্ট্রপতিকে যদি আমরা কি করি, মানে ইমপিচমেন্ট করতে চাই, তাহলে তাকে কিন্তু 14 দিন আগে নোটিশ দিতে হবে। কতদিন আগে, 14 দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে যে তোমাকে আমরা কি করব, রিমুভ করব, মানে অপসারণ করতে চাই। কোনো উপরাষ্ট্রপতিকে 14 দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে যে আমরা তোমাকে আর উপরাষ্ট্রপতি পদে রাখতে চাই না, 14 দিন আগে জানাতে হবে। এখনো পর্যন্ত ভারতবর্ষে কাউকে রিমুভ করা হয়নি। দেখো, এবার দেখবো কি ভ্যাকান্সি অফ দ্য অফিস। তাহলে উপরাষ্ট্রপতি পদ কখন ফাঁকা হয়, কখন ভ্যাকান্সি ক্রিয়েট হয় উপরাষ্ট্রপতি পদে, যখন কোনো উপরাষ্ট্রপতির মেয়াদ 5 বছর পূর্ণ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ভ্যাকান্সি হয়ে যাবে। আবার ধরো কোনো উপরাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে সেক্ষেত্রে হবে, যদি উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হয় সেক্ষেত্রে হবে, যদি উপরাষ্ট্রপতি হঠাৎ মৃত্যুবরণ করে 5 বছর আগে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও বিভিন্ন অন্যান্য কারণ রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এবার আমরা জানবো যে শূন্য পদে কিভাবে নির্বাচন হবে। ধরো কেউ মারা গেল বা তার 5 বছর পূর্ণ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্বাচন করব। বলছে মেয়াদ শেষ হওয়ার আগেই যদি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অর্থাৎ ধরো 5 বছর আছে তোমার, মানে উপরাষ্ট্রপতি, অর্থাৎ 6 মাস আগে থেকে কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিতে হবে। অন্য কারণে শূন্যপদ হলে, অর্থাৎ কেউ রেজিগনেশন দিল বা কাউকে রিমুভাল করা হলো বা কারো মৃত্যু হয়ে গেল, সেক্ষেত্রে কি করতে হবে, যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত নির্বাচন প্রক্রিয়া কার্যকর করতে হবে। বোঝা গেল। যদি ধরো কেউ হঠাৎ মারা গেল, তাহলে কি করতে হবে, দ্রুততার সঙ্গে তাকে কিন্তু আবার নতুন করে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন করতে হবে। নতুন উপরাষ্ট্রপতি পূর্ণ 5 বছর মেয়াদ পাবে। দেখা গেল এখন যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন, ঠিক আছে, এখন যিনি ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন তার মেয়াদ হচ্ছে 5 বছর। তিনি 2 বছর থাকার পরে মারা গেলেন, তাহলে থাকলো কত, তার 3 বছর। তাহলে কি হলো, যখন নতুন উপরাষ্ট্রপতি আসবেন তিনি কিন্তু 3 বছর থাকবেন না, তিনি কিন্তু আবার নতুন করে 5 বছরের জন্যই কিন্তু উপরাষ্ট্রপতি হবেন, এটাই বলা হয়েছে। এবার চলে আসি উপরাষ্ট্রপতির ক্ষমতা এবং তার কি কি কার্যাবলী রয়েছে। উপরাষ্ট্রপতির ক্ষমতা মেনলি 2 রকমের, কি কি দেখে নাও। নাম্বার 1, উপরাষ্ট্রপতি হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান, খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি বলা হয় রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি, রাজ্যসভার চেয়ারম্যানের নাম হচ্ছে উপরাষ্ট্রপতি। অর্থাৎ রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যানকে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান বা রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে পরিচিত। এই ক্ষমতায় তার কার্যাবলী লোকসভার স্পিকারের যেমন ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি রাজ্যসভার যিনি চেয়ারম্যান, অর্থাৎ যিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তার কিন্তু ঠিক ততটাই ক্ষমতা রয়েছে। কিন্তু একটা পার্থক্য রয়েছে কি, লোকসভার স্পিকার কিন্তু ভোট দানে অংশগ্রহণ করতে পারে, কিন্তু রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি কিন্তু কোনো রকম ভোট দানে অংশগ্রহণ করতে পারবেন না। কেন বলো তো, কারণ লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু সেখানকার একজন সদস্য লোকসভার, কিন্তু রাজ্যসভার যিনি চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি তিনি কিন্তু লোকসভা বা রাজ্যসভার কিন্তু কোনোটার সদস্য নন, তাই তিনি কিন্তু কোনো রকম ভোট দান করতে পারবেন না। নেক্সট চলে আসি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা। রাষ্ট্রপতির দায়িত্ব কিভাবে পালন করবে দেখো, বলছে রাষ্ট্রপতির পদে শূন্যতা সৃষ্টি হলে রাষ্ট্রপতির কাজ করেন। কখন হতে পারে,
দেখা গেল একজন প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কি করলেন, রেজিগনেশন দিয়ে দিলেন, অর্থাৎ রিজাইন করলেন। 3 বছর রাষ্ট্রপতি থাকার পরে তিনি কি করলেন, রিজাইন দিয়ে দিলেন। সেক্ষেত্রে কি করবে, এই যে উপরাষ্ট্রপতি রয়েছেন, উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবেন কতদিনের জন্য, ম্যাক্সিমাম 6 মাসের জন্য। ঠিক আছে, তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবেন। আবার কি হলো, দেখা গেল রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হলো, অর্থাৎ রিমুভাল করা হলো। সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়ে যাবেন, বা রাষ্ট্রপতির হঠাৎ মৃত্যু হয়ে গেলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়ে যাবেন। এবার দায়িত্ব কতদিনের জন্য পাবেন, এই যে আমি বললাম ম্যাক্সিমাম 6 মাসের জন্য তিনি দায়িত্ব পাবেন, এবং এই 6 মাসের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি পদকে আবার নির্বাচন করতে হবে। যখন দেখা গেল এ হচ্ছে একজন উপরাষ্ট্রপতি, এ হচ্ছে একজন উপরাষ্ট্রপতি, আর বি হচ্ছে ধরো রাষ্ট্রপতি, হঠাৎ করে বি মারা গেল, তাহলে এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, এ রাষ্ট্রপতি হয়ে যাবে। তারপর ঠিক 6 মাস পরে সি হয়ে গেল রাষ্ট্রপতি, সি কে নতুন করে নিয়োগ করা হলো, তাহলে এ কি হবে, এ আবার উপরাষ্ট্রপতি হয়ে যাবে। বুঝতে পেরেছো, ক্লিয়ার? দেখো, রাষ্ট্রপতি যদি অসুস্থতা হয়, অনুপস্থিতি বা অন্য কারণে দায়িত্ব পালন করতে না পারে, উপরাষ্ট্রপতি সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। কোনো অসুস্থ হয়ে গেল, কারণ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাষ্ট্রপতি, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি কি করবেন, রাষ্ট্রপতি হবেন। আবার রাষ্ট্রপতি যদি ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি আবার নিজের উপরাষ্ট্রপতি পদে চলে যাবেন। দেখো, রাজ্যসভার চেয়ারম্যানের কাজ কে করেন, বলছে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যানের কাজ করেন না। কি বললাম, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যানের কাজ করেন না। মাথায় রাখবে, কারণটা কি, এই সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে কে, ডেপুটি চেয়ারম্যান, অর্থাৎ যিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকবেন, তিনি কিন্তু কি হয়ে যাবেন, উপরাষ্ট্রপতি হয়ে যাবেন। বোঝা গেল? চলে আসি এবার আমার স্যালারি সম্পর্কে। কি বলছে, উপরাষ্ট্রপতির পৃথক কোনো সাংবিধানের স্যালারি দেওয়া হয় না। একজন ব্যক্তিকে উপরাষ্ট্রপতি হিসাবে তার কিন্তু কোনো রকম বেতন নেই। ভারতে উপরাষ্ট্রপতির কিন্তু কোনো রকম বেতন নেই, কিন্তু তিনি যেমন উপরাষ্ট্রপতি, তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু এক্স অফিসার চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা, অর্থাৎ তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে বেতন পাবেন। কত টাকা, 4 লক্ষ টাকা প্রতি মাসে। বোঝা গেল? আগে ছিল 1.25, 2018 সালে সেটাকে 4 লক্ষ টাকা করা হয়। আর 2008 সালে এটাও বলা হয়েছিল যে যখন তিনি অবসর প্রাপ্ত হবেন, তিনি তাহলে কি করবেন, তার বেতনের অর্ধেক টাকা করে তিনি কি পাবেন, পেনশন পাবেন। বোঝা গেল, ক্লিয়ার? এছাড়াও তো তিনি আরো অনেক সুবিধা পেয়ে থাকবেন, দৈনিক ভাতা, আসবাবপত্র, চিকিৎসা, ভ্রমণ, অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু তিনি পেয়ে থাকেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় একজন উপরাষ্ট্রপতি যখন তিনি রাষ্ট্রপতি হবেন, ধরো এ হচ্ছে উপরাষ্ট্রপতি, যখন তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন, তখন কিন্তু রাষ্ট্রপতির যে বেতন রয়েছে, রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা, তখন তিনি কিন্তু রাষ্ট্রপতির সুযোগ সুবিধা ভোগ করবেন, তিনি কিন্তু আর উপরাষ্ট্রপতির বেতনটা পাবেন না। দেখো, ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের একমাত্র উপরাষ্ট্রপতি যিনি দ্বিতীয়বার উপরাষ্ট্রপতি ছিলেন। পরপর দুবার উপরাষ্ট্রপতি ছিলেন কে, তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কৃষ্ণকান্ত ছিলেন একমাত্র ভারতের উপরাষ্ট্রপতি যিনি পদে থাকা অবস্থায় কিন্তু মারা গেছিলেন। বোঝা গেল? তাহলে উপরাষ্ট্রপতির নাম কি, একজন, তিনার নাম হচ্ছে কৃষ্ণকান্ত, তিনি কিন্তু উপরাষ্ট্রপতি থাকাকালীনই মারা গেছিলেন। রাষ্ট্রপতির মৃত্যুতে দায়িত্ব পালন করবেন, দেখে নাও, রাষ্ট্রপতির মৃত্যুতে উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হবেন। কিরকম প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট। কোন ক্ষেত্রে, দেখো কোন ক্ষেত্রে হয়েছিল, ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন কে ছিলেন, তিনি একজন ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন। যখন তিনি মৃত্যুবরণ করলেন, তখন ডক্টর ভি বি গিরি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার কি বলছে, দেখো, ফখরুদ্দিন আলী আহমেদ তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি যখন মারা গিয়েছিলেন, তখন কে থেকে বিডি জেড বি, তারপর বিডি জেড টি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। বোঝা গেল? ফখরুদ্দিন আলী আহমেদ এবং ডক্টর জাকির হোসেন, এরা যখন মারা গেছিলেন, তখন ভি বি গিরি এবং বিডি জেড টি এরা কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট
হয়েছিলেন। চলো এবার কিছু সাময়িক পরিস্থিতিতে কিন্তু কে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। জুন 1960 সালে যখন রাজেন্দ্র প্রসাদ তিনি রাশিয়ার সফরে গিয়েছিলেন। আবার 1961 সালে যখন তিনি অসুস্থতার কারণে, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন। এবার ভারতে কি কি আর্টিকেল রয়েছে সে আর্টিকেলগুলো জানবো। যেমন ভারতের সংবিধান আর্টিকেল 63-তে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদ সম্পর্কে। 64 নম্বর আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হবেন। 65 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য বা অনুপস্থিতিতে রাষ্ট্রপতি পদ তিনি পাবেন উপরাষ্ট্রপতি। 66 নম্বরে বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। 67তে বলা হয়েছে উপরাষ্ট্রপতির মেয়াদ। 68তে বলা হয়েছে শূন্য পদের নির্বাচন। 69তে বলা হয়েছে তার শপথ বাক্য পাঠ করা। 70তে বলা হয়েছে রাষ্ট্রপতির অন্যান্য পরিস্থিতিতে দায়িত্ব পালন করা। আর 71তে বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। এবারে এতগুলো আর্টিকেল তো আমাদের মনে রাখা সম্ভব নয়, আমরা কোনগুলো মনে রাখবো এটা হচ্ছে কথা। তাহলে মনে রাখবো কোনগুলো? প্রথম হচ্ছে কি আর্টিকেল 64। আর্টিকেল 64 কত নম্বর আর্টিকেল অনুযায়ী উপরাষ্ট্রপতি একজন রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? কি হবে? আর্টিকেল 64। 2 নম্বর মনে রাখবো আর্টিকেল 66 নির্বাচন পদ্ধতি। তারপরে মনে রাখবো কি যে 69 আর্টিকেল 69টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার শপথ বাক্য পাঠ করা। ঠিক আছে, এইগুলো আমরা ভালো করে মনে রাখবো। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভালো করে মনে রাখবে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। তিনি 12 সেপ্টেম্বর 2025 সালে দায়িত্ব পেয়েছেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কোন বছর নির্বাচিত হয়েছিলেন? 13 মে 1952 সালে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কততম উপরাষ্ট্রপতি? তিনি 15তম উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন। এবার এখানে কিন্তু প্রচুর এমসিকিউ দিয়েছি, প্রচুর। ঠিক আছে, থিওরিটা পড়ার পরে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। প্রচুর রয়েছে, হ্যাঁ, প্রায় 50খানা এমসিকিউ দেওয়া আছে। প্রত্যেকটা নোটস কিন্তু আমার এরকম। এর বাইরে সিঙ্গেল পিস কোশ্চিন এর বাইরে আসবে না। সেটা তুমি যদি ডাব্লিউবিসিএস দাও বা ইউপিএসসি এক্সাম দাও, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। একদম 100% বলে দেবো। ঠিক আছে, 100%। এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যেগুলো পড়াবো একটু মন দিয়ে পড়ো, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ওকে, চলো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ টাটা। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।